ভারত আর পাকিস্তানের মধ্যে টেনশন কিন্তু আবার বাড়ছে, কিন্তু এবারের যুদ্ধটা ঠিক সীমান্তে বা অস্ত্রশস্ত্র দিয়ে হচ্ছে না। এটা আসলে ধারণা আর প্রচারণার এক অদৃশ্য লড়াই, যেখানে শব্দের আঘাত সত্যি বলতে বোমার চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। চলুন এই জটিল পরিস্থিতিটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আর এই সব কিছুর শুরু বলতে পারেন এই একটা বিস্ফোরক মন্তব্য দিয়ে। পাকিস্তানের যিনি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, উনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই হুমকিটা দেন। বুঝতেই পারছেন এই ধরনের কথা দুই দেশের মধ্যে উত্তেজনার আগুনটা আরও কতটা উস্কে দিতে পারে। হুমকির জবাবে বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে, ভারতও কিন্তু একদম হাত গুটিয়ে বসে নেই। দাবি করা হচ্ছে যে ভারত নাকি অপারেশন সিন্দুর 2.0-র জন্য তৈরি, আর এটা হতে পারে জঙ্গি ঘাঁটিতে চালানো আগের অপারেশনের থেকেও অনেক বেশি মারাত্মক। মানে পরিস্থিতি যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা এখান থেকেই বেশ স্পষ্ট। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে পাকিস্তান এমন উস্কানিমূলক কথাবার্তা বলছে কেন? আচ্ছা, প্রথম অংশে চলুন এর পেছনের কারণটা একটু খুঁজে দেখি। বেশ কিছু বিশ্লেষণে যেটা বলা হচ্ছে, এর মূলে আছে ভারতের দ্রুত বাড়তে থাকা অর্থনৈতিক শক্তি। মানে ভারত যখন উন্নয়নের রাস্তায় দ্রুত গতিতে এগোচ্ছে, পাকিস্তানের ভেতরের অবস্থা কিন্তু ঠিক ততটা ভালো নয়। আর এই অর্থনৈতিক ঈর্ষা থেকেই নাকি ভারতকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। এখন চলুন পরের ধাপে যাই। একটু দেখি যে এই যে একটা সংঘাতের আবহ তৈরি করে রাখা, এর পেছনে পাকিস্তানের কৌশলগত উদ্দেশ্যগুলো ঠিক কি হতে পারে, যেমনটা সূত্রগুলো আমাদের জানাচ্ছে। সোর্সগুলো মূলত 4টে প্রধান কারণের দিকে আঙুল তুলছে। 1 নম্বর হল রাজনৈতিক বৈধতা ধরে রাখা, 2 নম্বর প্রতিরক্ষা বাজেটের উপর পুরো কন্ট্রোল রাখা, 3 নম্বর দেশের ভেতরের বিভেদ থেকে সবার নজর ঘুরিয়ে দেওয়া, আর 4 নম্বর হল একটা আদর্শগত প্রচার চালানো। দেখুন, প্রথম কারণটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। পাকিস্তানের মিলিটারি প্রভাব যে ঠিক কতটা সেটা তো আমরা সবাই কম বেশি জানি। তো ভারতের ভয় দেখিয়ে তারা আসলে নিজেদের ক্ষমতাকে একটা অপরিহার্য বিষয় হিসেবে তুলে ধরে। মানে আমরা আছি বলেই দেশটা সুরক্ষিত, আর এর আড়ালে গণতন্ত্রের প্রশ্নগুলো ওগুলো সব চাপা পড়ে যায়। আর দ্বিতীয় কারণটা হলো, সোজা কথায়, টাকা। দেশের অর্থনৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন, একটা যুদ্ধের আবহ তৈরি করে রাখতে পারলে ডিফেন্সের জন্য একটা বিশাল বাজেট বরাদ্দ করাটা অনেক সহজ হয়ে যায়। আর অভিযোগ আছে যে সেই বাজেটের একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পকেটে চলে যায়। তৃতীয়ত, এই ভারত জুজু দেখানো হয় দেশের ভেতরের আসল সমস্যাগুলো ঢাকার জন্য। ধরুন বালুচিস্তান বা সিন্ধের মতো প্রদেশগুলোতে যে একটা চাপা ক্ষোভ আছে, সেখান থেকে জনগণের নজর ঘোরাতে বাইরের একটা কমন শত্রুর বিরুদ্ধে সবাইকে একজোট করার এটা একটা বহু পুরনো কৌশল। এখানেই আমরা আমাদের আলোচনার একেবারে মূল জায়গায় চলে এসেছি। আজকের দিনের যুদ্ধ কিন্তু শুধু ময়দানে হয় না, এটা মানুষের মনেও হয়। আর এই জিনিসটাকে বলা হচ্ছে প্রচারণার যুদ্ধ বা ন্যারেটিভ ওয়ারফেয়ার। ন্যারেটিভ ওয়ারফেয়ার মানে হলো, খুব সহজ করে বললে, কে কার গল্পটা বেশি বিশ্বাসযোগ্যভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারছে। এখানে কোনটা সত্যি বা কোনটা মিথ্যে তার চেয়েও বড় হয়ে ওঠে কে কত দ্রুত আর কত এফেক্টিভভাবে নিজের কথাটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারছে। আর ঠিক এই জায়গাতেই সোর্সগুলো একটা বড় দাবি করছে। তাদের মতে ভারত হয়তো সামরিক শক্তিতে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে, কিন্তু এই যে প্রচারণার যুদ্ধ, এখানে প্রায়শই ভারত পিছিয়ে পড়ে। এই দুই দেশের কৌশলের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। পাকিস্তান খুব তাড়াতাড়ি নিজেদের মতো করে একটা গল্প বানিয়ে ফেলে আর সেটা সারা বিশ্বে ছড়িয়ে দেয়। অন্যদিকে ভারত তথ্য প্রমাণ জোগাড় করে আসল সত্যিটা প্রতিষ্ঠা করতে বেশ কিছুটা সময় নিয়ে নেয়, আর ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। এর একটা জলজ্জন্ত উদাহরণ হল অপারেশন সিন্দুরের সময়টা। পাকিস্তান তখন কোনো রকম প্রমাণ ছাড়াই সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচার চালিয়েছিল যে ভাবা যায়। এমনকি ভারতেরও কিছু মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছিল। তারা ভাবতে শুরু করেছিল যে ভারত হয়তো যুদ্ধে ভালো ফল করতে পারেনি। অথচ আসল ছবিটা ছিল একদম অন্যরকম। এই যে কথাটা, এটা কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, তাই না? এটা আসলে একটা মেটাফার। মানে বোঝানো হচ্ছে যে ভারতের মিসাইল এমনভাবে হিট করেছিল যে জঙ্গিদের ঘাঁটির ছাদই উড়ে গেছে। কিন্তু এই সত্যিটা সাধারণ মানুষের কাছে ঠিকমতো পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাহলে এখন প্রশ্ন হল, ভারত কতটা প্রস্তুত? চলুন আমাদের আলোচনার শেষ পর্বে একবার দেখে নিই যে এই চিরাচরিত যুদ্ধ আর নতুন ধরনের প্রচারণা যুদ্ধের জন্য ভারতের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে আছে। দেখুন, সামরিক দিক থেকে ভারত কিন্তু নিজেকে প্রতিনিয়ত আরও শক্তিশালী করে তুলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে রোবট আর্মি, ইলিট প্যারাসেফ কমান্ডো সবই তৈরি। এমনকি মেজর দীক্ষার মতো নারীরাও এখন স্পেশাল ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন, যেটা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে বলতেই হবে।
কিন্তু আসল কথাটা হলো শুধু সামরিক শক্তি থাকলেই তো হবে না। সূত্রগুলো বারবার একটা কথাই জোর দিয়ে বলছে, এই প্রচারণার যুদ্ধটাকে সমান গুরুত্ব দিতেই হবে, কারণ মনস্তাত্ত্বিক জয় বা হার একটা যুদ্ধের ফলাফলের উপর কিন্তু বিরাট প্রভাব ফেলে। আর সেই কারণেই কিছু কৌশলগত পদক্ষেপের কথা বলা হচ্ছে, যেমন ধরুন সীমান্ত আরও সুরক্ষিত করা, দেশের ভেতরের নিরাপত্তা আর নজরদারি বাড়ানো, সেনাবাহিনীর পেছনে জনগণের সমর্থনটা আরও মজবুত করা, আর প্রতিপক্ষকে শুধু সামরিকভাবে নয় সব দিক থেকে চাপে রাখার জন্য তৈরি থাকা। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের এই আধুনিক যুগে যেখানে সামরিক শক্তি দেখানোর হাজারো উপায় আছে, সেখানে আসল যুদ্ধটা হয়তো লড়া হচ্ছে মানুষের মনে। ভাবার বিষয় হল, এই প্রচারণার যুদ্ধই কি শেষ পর্যন্ত জয় পরাজয়ের আসল নির্ধারক হয়ে উঠছে?